আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ চৌধুরী। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ সম্পর্কিত গাইডলাইন অনুমোদন। আগের মতো এবারও কোনো পাতানো নির্বাচন হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন, বললেন সিইসি। শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ ৩ অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও মানুষের ভিড়, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের শ্রদ্ধা। চট্টগ্রামের ডিসি পার্কে কাল শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব, থাকছে ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুল। ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ করার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এবং বিপিএলে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ওষুধের মূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে অত্যাবশ্যক ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ সম্পর্কিত গাইডলাইনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬-এর খসড়ার নীতিগত এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন NDC-3 এর ভূতাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকের উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় অত্যাবশ্যক ওষুধের তালিকা এবং একটা ওষুধের মূল্য নির্ধারণ সম্পর্কিত একটা গাইডলাইন দুটোই অনুমোদিত হয়েছে। স্বাস্থ্য খাত সম্পর্কে অবহিত আপনারা জানেন যে এই ওষুধগুলোর মধ্যে মূল্য পার্থক্য পর্যায়ক্রমে বাড়ছিল এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে মানুষের ব্যয়ের 2/3 আসলে ওষুধ খাতে ব্যয় করেন এবং এই আউট অফ পকেট মানুষের ব্যক্তিগত খাত থেকে ব্যয় করা অর্থ এই ওষুধ খাতে ব্যয় হয়। এটা কমানোর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের মডেল কাজ করে। কোনো দেশে ফার্মাসিউটিক্যাল বেনিফিট স্কিম, কোনো দেশে ন্যাশনাল হেলথ সার্ভিস, কোনো দেশে মেডিকেড, মেডিকেয়ার, অনেক রকম। কিন্তু বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো ইন্স্যুরেন্স অথবা এই ধরনের বেনিফিট স্কিম নেই, এই অবস্থায় বাংলাদেশকে আসলে এই ওষুধের উপরে মূল্য নির্ধারণের একটা রাষ্ট্রীয় ইন্টারভেনশন ছাড়া আসলে এটা মানুষের জন্য অ্যাফোর্ডেবল রাখা কঠিন হচ্ছিল। এটা একটা সাধারণ মানুষের মধ্য থেকে গত 30 বছর যাবৎ পর্যায়ক্রমে একটা পর্যবেক্ষণ আসছে। আপনারা বারবার এটা বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়াতেও এটা এসছে এই ওষুধের মূল্যের পার্থক্যের কারণে মানুষের উপর যে চাপ এবং এই মানুষের এই মধ্যকার এই কনসার্নটাকে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকে আসলে আপনারা জানলেন গত বছর 24 সালের নভেম্বর থেকে আসলে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আজকে এটা একটা চূড়ান্ত রূপ নিয়েছে, যেখানে আসলে একটি অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রণয়ন করা হচ্ছে, যেখানে 295 বা সেটা আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও 1-2টি ড্রাগের অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে, সেগুলো অন্তর্ভুক্ত হলে 95 বা 96টা ওষুধ এগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যক। ক্যাবিনেটে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন করেছে।
আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংশোধন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদন হয়েছে। এটা চূড়ান্ত অনুমোদন হয়নি, এটা নীতিগত অনুমোদন হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত থার্ড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন মানে NDC 3 এটা ভূতাপেক্ষ অনুমোদন হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশের 2026-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ 2026-এর ফরেস্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্ডিন্যান্স 1959-কে একাধিক আইন ও অধ্যাদেশ হিসাবে ব্যবহার করে একটি সমন্বিত যুগোপযোগী কাঠামো আকারে প্রণয়ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বনসর্প পণ্যের সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কর্পোরেশনের কাজের পরিধি প্রসারিত হবে। আজকের মিটিংয়ে জানানো হয় যে আমাদের যে বনজ সম্পদের যে আহরণ যেটা হচ্ছে এটার মানে এই বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আয় বেড়েছে ফর দি ফার্স্ট টাইম, প্রফিট বিফোর ট্যাক্স। এইটার ক্ষেত্রে রাবার শিল্পে প্রথমবারের মতো 6 কোটি টাকা প্রফিট করেছে, এটা খুবই আশানীয় এবং সব মিলিয়ে 53 কোটি টাকার তার গত বছরে তার প্রফিট ছিল অন্যান্য ক্ষেত্রে। এখন বনশিল্প কর্পোরেশনকে যেন আরও তার কাজগুলো কিভাবে মানুষের কাছে আনা যায়, এবং আগে তো মূলত এটা ফার্নিচার বা কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য বনজ সম্পদ তারা রাবার বিক্রি করতো। এখন যেটা হচ্ছে যে এটা বনশিল্প এই আইনের কারণে তারা একটা শোরুম করতে পারবে অনেক জায়গায়। ওই শোরুমের মাধ্যমে অনেক মানুষের কাছে তাদের পণ্যগুলো খুব দ্রুত পৌঁছবে, এবং এটাও বিধান রাখা হচ্ছে তারা ইচ্ছা করলে জয়েন্ট ভেঞ্চার করতে পারবেন এই বনশিল্প কর্পোরেশন, বাট অবশ্যই কোনোভাবেই যাতে পরিবেশকে ডিস্ট্রয় না করে। এবং এটার আগে এই বিধানটা ছিল না, এখন এই বিধানটা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন বলেছেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে আপিল দায়ের কার্যক্রমের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা জানান। সিইসি বলেন, ইনসাফে বিশ্বাসী ইসি যারা আপিল করেছেন তারা প্রত্যেকে ন্যায় বিচার পাবেন। এইবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। নাহলে ওনারা দূর দূরান্ত থেকে এসে যে ওনাদের আপিল করতে আসতেন না আমাদের এখানে। তা এটা আমরা পজিটিভলি দেখছি। এবং অনেকে বলে যে নির্বাচন কমিশন এটা করেছে, ওটা করেছে, বাতিল করে দিয়েছে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে, আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন, এবং যারা আপিলে যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেব, এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো, এবং ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। ঘোষিত সময় অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। ভোট পূর্ব এই সময়ে সাধারণ মানুষের প্রধানতম চাওয়া অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। নাগরিক সমাজের দাবি, ভয়ভীতি মুক্ত হয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা হোক। নতুন রাজনৈতিক বন্দোবস্তে প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতির ধারায় এগিয়ে যাক বাংলাদেশ। শাহিদ জাহিদের প্রতিবেদন। ভোট বলতে যা বোঝায় দেশে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, সেটা অদেখাই থেকে গেছে বছরের পর বছর। বিগত বছরগুলোতে প্রকৃত অর্থে জনরায়হীন শাসনেরই অভিজ্ঞতা নিতে হয়েছে দেশবাসীকে। নামকা ওয়াস্তে গণতন্ত্র কিংবা গণতন্ত্রহীন রাজনৈতিক সরকারের আমলটা তাই তো হজ ও বরল দশাতেই কাটাতে হয়েছে মানুষকে। ভোট দিতে গেছি নাকি পুলিশের দৌড়ানি খাইছি, র্যাফের দৌড়ানি খাইছি, কোনো ভোট করে ঢুকতে দেয় না। হয় কেন? কারণ কি? আমরা বাঙালি, আমাদের দায়িত্ব আছে, আমরা নাগরিক দেশের।
আমরা সুন্দর মতন যাবো, সুন্দর মতন গিয়ে ভোটটা দিয়ে আসবো, এটা আমাদের অধিকার। এবং সেই কারণে গণমানুষের সরকারের জন্য, জনমুখী ব্যবস্থার জন্য সমাজে তৃষ্ণা কেবল বেড়েই চলেছে। তাই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জনপ্রত্যাশাও এমনই ঘনীভূত। সাধারণের চাওয়া নিজের ভোট অন্তত স্বাধীনভাবে, ভয় ডরহীনভাবে প্রয়োগের সুযোগ। ভোট দিতে পারি না, কেন্দ্র যায় দিই ভোট নাই, এরপরে আঙুর ভোট লাগে না, অন আমরা ভোট দেওয়ার পাবো, এটাই আঙুর মনে আবৃত্তি। আমরা চাই নিরাপত্তা, আমরা যাতে চলতে পারি, কোনো একটা গ্যাঞ্জাম না হয়, নিরাপত্তা যাতে পালন করতে পারি। ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী উদ্যোগ, আচরণ, সরকারের প্রতিনিধিদের নির্বাচন কেন্দ্রিক সংলাপ এবং নির্বাচন কমিশনের কর্মমুখর অবস্থান আবেদন তৈরি করেছে জনসমাজে। নানা অবস্থানের মানুষ ভোট নিয়ে তাই তো আন্দোলিত, উদ্বেলিত। আমরা চাই যে কোনো দলে আসুক, আমরা কোনো দল করি না, কিন্তু বাট চাই যে কোনো একটা সরকার আসুক, একটা দেশের ভালো শান্তি আসুক, দেশটা জানি ভালোভাবে চলতে পারে, সাধারণ জনগণ জানি ভালোভাবে চলে ফিরে খাইতে পারে, এমন একটা সরকার চাই। জানি যে সরকারে আমাদের মানে সাধারণ জনগণ যারা আমরা গরিব মানুষ, আমাদের তো দেখছি যারা ফুটপাতে ব্যবসা করে তাদের অত আয়াবিলিটি নেই যে বড় লোকদের মতো চলার মতো, নর্মাল মানুষের চলাফেরা করতে পারে এমন সরকার একটা দরকার। যে এক বাক্যে সবারই চাওয়া স্বচ্ছ সুষ্ঠু পরিবেশে অবাধ এবং অংশগ্রহণমূলক হোক নির্বাচন। আসন্ন নির্বাচন নিয়ে জনপ্রত্যাশা যেন একটু বেশি, কারণ দেশ এখন একরকম ক্রান্তিকাল অতিক্রম করছে এবং ভোটের মধ্য দিয়ে গণতান্ত্রিক আবহ তৈরি হবে, ফিরে আসবে সব ক্ষেত্রেই শান্তি শৃঙ্খলা। এমনটাই প্রত্যাশা সব শ্রেণীর মানুষের। শাহিদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ 3 অভিযোগের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর আদেশের দিন 14 জানুয়ারি নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর 3 সদস্যের বিচারিক প্যানেল আজ আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 4 জানুয়ারি শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। আজকে ট্রাইব্যুনাল 1-এ চিফ প্রসিকিউটর বনাম জিয়াউল আহসান যে মামলাটি রয়েছে, অর্থাৎ প্রায় 100 শতাধিক ব্যক্তিকে বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে অভিযোগ, সেই অভিযোগের আজকে চার্জ শুনানির দিন ধার্য ছিল। চার্জ শুনানিতে আজকে ডিফেন্স তাদের যুক্তিগুলো উপস্থাপন করেন। তারা একটি ডিসচার্জ পিটিশন দিয়েছিলেন। এই ডিসচার্জ পিটিশনে তারা বলার চেষ্টা করেছেন যে অভিযোগগুলো প্রসিকিউশন থেকে আনা হয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে, সেগুলো আসলে আনসাবস্টেন্সিয়েটেড এবং এগুলো আসলে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সে সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয়। এই কারণে তারা ডিসচার্জ প্রার্থনা করেন। এর জবাবে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রসিকিউশনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই জিয়াউল আহসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী 14 জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন। অর্থাৎ আগামী 14 জানুয়ারিতেই এই চার্জ গঠন হবে কি হবে না এই বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল আদেশ দিবেন। দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে কখনোই কোনো ধরনের তামাদি আইন প্রচলিত হয় না। অর্থাৎ ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন যে 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। এই জুলাইয়ে সংঘটিত হয়েছেই হচ্ছে বিগত বছরগুলোতে ন্যায় বিচার যেন মানুষ পেতে পারে এবং যারা বিচার বঞ্চিত ছিলেন, যারা এত বছর বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছিলেন, সেই বিষয়গুলো যেন মানুষ বিচার পেতে পারে। তার জন্যই আসলে জুলাই এবং এই বিপ্লবের পরে আজকে যেহেতু অপরাধগুলোর জন্য আদালতে মামলা হয়েছে, এই মামলার প্রেক্ষিতে আজকে বিচার হচ্ছে। সুতরাং সময়ে দেরি হচ্ছে কেন বা এত দেরি পরে কেন, এটা আসলে খুব বেশি গ্রহণযোগ্য বা কোনো যুক্তিগ্রাহ্য আলোচনা নয়। আমরা আজকে শুধুমাত্র আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল আহসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে, আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে, এই জিয়াউল আহসান সম্পর্কে তার মনোভাব কী ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কী বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে, তিনি তখন
বলতে পারবেন এবং আপনারা সেটা দেখবেন। একটা বিষয় কিন্তু এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয় 10-11 সালের রিপোর্টগুলোতেই, যে যদি প্রকৃত অপরাধীদের সন্ধান পাওয়া যায় তাহলে আবার পুনঃ তদন্তের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। সুতরাং সেই সময় যেহেতু অপরাধীদেরকে চিহ্নিত করা যায়নি, এবং কেন যায়নি এর ভালো মতো কারণ আপনারা ভালো করেই জানেন। আমাদের ফর্মাল চার্জেও আমরা এটি উল্লেখ করে দিয়েছি স্পষ্টভাবে যে জিয়াউল হাসান সহ তার যারা সমসাময়িক অফিসার ছিলেন, যারা প্রভাবশালী ভূমিকায় ছিলেন, তাদের ইচ্ছামতো ফরমায়েশি তদন্ত রিপোর্টও কিন্তু তৎকালীন সময়গুলোতে দাখিল করা হয়েছিল। সো এই বিষয়টি যখন পরিষ্কার হয়ে যায়, তখন এই ফর্মাল চার্জে যখন নতুন করে তদন্তের মাধ্যমে নতুন অভিযোগ আনা হয়, পূর্ববর্তী মামলার ফাইন্ডিংস কী ছিল সেটি আসলে রিলেভেন্ট থাকে না। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের রাজধানী রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন সহ 2 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রৌফকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও চলে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে আজ তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 7 আসামির বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত 18 ডিসেম্বর অভিযুক্ত 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে 8 জানুয়ারির মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এসব মামলায় গ্রেপ্তার থাকা 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। চলতি মাসে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। চুক্তি সম্পাদিত হলে বাংলাদেশের প্রায় 7,500 পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এই প্রথম কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এই ধরনের বিস্তৃত অর্থনৈতিক চুক্তি হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। রিপোর্ট খালিদ আহসানের। অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ হল 2 দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ব্যবস্থা তৈরির কাঠামো। বাণিজ্য বাধা দূর, শুল্ক কমানো এবং একে অন্যের সঙ্গে পণ্য ও পরিষেবার বাণিজ্য বাড়ানোর জন্য এ ধরনের চুক্তি করা হয়ে থাকে, যাতে দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ 2 দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকে। 2024 সালের শেষের দিকে জাপানের সঙ্গে এ ধরনের চুক্তি করার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। 8 দফা বৈঠক শেষে এখন চুক্তিটি চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। এই চুক্তি সম্পাদিত হলে চুক্তি স্বাক্ষরের প্রথম দিন থেকেই বাংলাদেশের 7,379টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। অন্যদিকে জাপানের 1,039টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। উভয় দেশের মন্ত্রিপরিষদের অনুমোদন ও পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষের পর চুক্তিটি আগামী মাসে স্বাক্ষরিত হবে। বাংলাদেশ প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে এ ধরনের বিস্তৃত অর্থনৈতিক চুক্তি করতে যাচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই চুক্তি বাংলাদেশের জন্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সুফল বয়ে আনবে। জাপানের সাথে আমাদের যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টটা হতে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এর আগে আমাদের কেবলমাত্র দ্বিপাক্ষিকভাবে ভুটানের সাথে একটা প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট ছিল। জাপান আমাদের বিভিন্নভাবে আমাদের সাথে জাপানের সম্পর্ক। জাপান আমাদের দ্বিপাক্ষিক সবচেয়ে বড় আমাদের সাহায্য দিয়ে থাকে। জাপানে আমাদের অনেক রপ্তানি আমদানি কার্যক্রম আছে, জাপানের বিনিয়োগ আছে বাংলাদেশে, মাতার বাড়িতে জাপান গভীর সমুদ্র বন্দর করছে। সুতরাং জাপানের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা হলো বহুমাত্রিক। তো এইরকম একটা দেশের সাথে আমাদের একটা চুক্তি হতে যাচ্ছে, এটা অবশ্যই আমি বলবো যে যারা এই চুক্তিটার সাথে ছিলেন এবং এটা বেশ কিছুদিন ধরেই তো এই আলাপ আলোচনাটা হচ্ছে, তারা যে সাকসেসফুলি এটাকে একটা সমাপ্তির দিকে নিয়ে গেছেন, এটা অবশ্যই আমার মনে হয় যে আমাদের একটা বড় অর্জন। 2023-24 অর্থ বছরে জাপানের বাজারে বাংলাদেশ থেকে 13,689 কোটি বা 1.12 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। জাপানে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে পোশাক খাত থেকে। জাপানের বাজারে ভালো মানের পণ্য রপ্তানি করতে হয়, সে দেশের ক্রেতাদের লেনদেনও খুবই ভালো। কেবলমাত্র কিন্তু এখানে বাণিজ্য না যে শূন্য শুল্ক আমরা দিচ্ছি বা আমরা পাবো সেইটার ব্যাপার শুধু না, এখানে কিন্তু প্রযুক্তি আছে, এখানে বিনিয়োগ আছে, এখানে বিভিন্ন ধরনের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ব্যাপার আছে, মেধাস্বত্ব আইন ইত্যাদি। সো এটার ফলে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিরও একটা চাহিদা সৃষ্টি হবে।
আবার অন্য দিক থেকে জাপান থেকে যে বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাচ্ছি, বিশেষত মাতার বাড়িকে কেন্দ্র করে একটা তারা যেটাকে বলে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেটা ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টটাও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের এখানে জাপানি বিনিয়োগ এবং এটা জাপানে আমরা যে বাজার সুবিধাটা পাচ্ছি সেটা নিয়ে এখান থেকে জাপানে রপ্তানি, এখানে কিন্তু একটা ইতিবাচক একটা চক্র আমরা সৃষ্টি করতে পারি। এই যে মার্কেট অ্যাক্সেস যেটা আমি পাচ্ছি, একটা তো বড় সমস্যা বাংলাদেশের যে আমরা তৈরি পোশাকই আমাদের মূলত রপ্তানি, কিন্তু এটার বাইরে যদি আমি আরো অন্য জিনিস রপ্তানি করতে চাই তাহলে আমার বিনিয়োগ দরকার। এই বিনিয়োগটা তখন জাপানের বাজারে শূন্য শুল্ক সুবিধা দিয়ে ঢুকবে, সো তার একটা তুলনামূলক প্রতিযোগিতা সক্ষমতার একটা বিষয় চলে আসবে। সুতরাং সব দিক থেকে এটা আমার মনে হয় যে আমাদের ইতিবাচক সমাপ্তির দিকে এটা যাচ্ছে এবং আমরা এটা সাইন করব। এটা সব দিক থেকেই বাংলাদেশের জন্য এটা একটা বড় ঘটনা এবং এই অভিজ্ঞতাটা আমাদের অন্যান্য দেশের সাথেও আমাদের চুক্তি যখন করব সেটা কাজে লাগবে। এই চুক্তি অনুযায়ী জাপানের মানদণ্ড অনুযায়ী পণ্য রপ্তানি করতে পারলে ব্যাপক রপ্তানি প্রবৃদ্ধি হবে বলে আশা করা যাচ্ছে। থেকে আমরা অনেক উপকৃত হওয়ার সম্ভাবনা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে এসে পৌঁছেছে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান। গতরাতে নগরীর সিআরবি শিরিষতলায় সুপার ক্যারাভ্যানের নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় ভোটের গাড়ি থেকে জনগণের উদ্দেশ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট এবং ভোটাধিকার সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। রাত 8:30 থেকে প্রায় 2 ঘন্টা প্রচার কার্যক্রম চলে। এতে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 22 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে শেরেবাংলা নগরী জিয়া উদ্যানে আজও ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়। সকালে বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ। এ সময় তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট এ ঘোষণা দেন। এই ঘোষণার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতারা 3 থেকে 5 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাজারজাত করতে রাজি হয়েছেন। ট্রাম্প প্রশাসন দেশটির অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি তেল বিক্রির অর্থ ভেনেজুয়েলা ও মার্কিন জনগণের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডার জাভিয়ার মার্কানো তাবাতাকে বরখাস্ত করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। মার্কিন সামরিক বাহিনী গত 3রা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার কয়েকদিন পর প্রেসিডেন্সিয়াল অনার গার্ডের জেনারেল ইন কমান্ডারকে বরখাস্ত করা হলো। মাদুরো ও তাঁর স্ত্রীকে কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এই দম্পতির বিচার শুরু হয়েছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতসহ বেশ কিছু দেশের উপর 500% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশ হলে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কেনে সেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল মূলত বিলটি তৈরি করেছেন। এতে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে। এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করে রাশিয়ার সামগ্রিক কর্মকাণ্ডের অর্থের উৎস বন্ধ করা। এতে অর্থনৈতিকভাবে দুর্বল হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবেন।
প্রচণ্ড শীত ও তুষারপাতে বিপর্যস্ত পুরো ইউরোপ। তুষারপাত ও পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনায় ফ্রান্সে অন্তত 5 জন নিহত হয়েছে। তুষারপাতের কারণে বাতিল হয়েছে শত শত ফ্লাইট, মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে রেল চলাচলও, বন্ধ রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। প্রচণ্ড তুষারপাতে জার্মানিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে জার্মান আবহাওয়া দপ্তর। আরও জানাচ্ছেন সীমা শারমিন। ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল এখন বরফে ঢাকা। আটলান্টিকে সৃষ্ট একটি নিম্নচাপ শক্তিশালী ঝড়ের রূপ নিতে পারে। এটি উত্তর ও মধ্য জার্মানি হয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ পশ্চিম ও পশ্চিমা অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং উত্তরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দেশটির অন্য অংশে বৃষ্টি ও পিচ্ছিল বরফের আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে বরফ ও তুষারের কারণে সড়ক দুর্ঘটনায় 5 জন প্রাণ হারিয়েছেন। প্যারিস সহ উত্তর ও পশ্চিমা অঞ্চলের বিভিন্ন এলাকায় তুষারপাতের ফলে উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে। প্যারিসের বিমানবন্দরগুলোতে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর ও পশ্চিম ফ্রান্সের 6টি ছোট বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শীতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে স্কুল বাস চলাচলও বন্ধ রয়েছে এবং মারাত্মকভাবে ব্যাহত হয়েছে পশ্চিমা অঞ্চলের রেল যোগাযোগও। পূর্বাভাসে যেখানে 3 সেন্টিমিটার তুষারের কথা বলা হয়েছিল, সেখানে বাস্তবে 8 সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে। অন্যদিকে নেদারল্যান্ডসেও তুষারের প্রকোপে বিমান চলাচল বিপর্যস্ত হয়েছে। আমস্টারডামের সিপল বিমানবন্দরেই 4 শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। যুক্তরাজ্যেও চলতি শীত মৌসুমে এখনও পর্যন্ত সবচেয়ে ঠান্ডা রাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাতে পূর্ব ইংল্যান্ডের নরফক অঞ্চলে তাপমাত্রা নেমেছে -12.5 ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডে 300টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং রেল যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। সুইডেনের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমেছে -40 ডিগ্রির কাছাকাছি। এছাড়াও ভালকান অঞ্চলেও শীতের তীব্রতা বেড়েছে। রোমানিয়ার আলবা জেলায় প্রায় 8,000 পরিবার টানা 4 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বসনিয়ার পূর্বাঞ্চলে বন্যার কারণে পানির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। স্পেনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মাদ্রিদ ও মায়োরকার উঁচু অঞ্চলে তুষারপাত হয়েছে। এদিকে ডেনমার্কের উত্তর জুটল্যান্ডে সম্ভাব্য তুষার ঝড়ের আশঙ্কায় উদ্ধার বিভাগ নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। চট্টগ্রামের ফৌজদারহাটে ডিসি পার্কে আগামীকাল শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এই উপলক্ষে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল সকাল 9:30টায় চট্টগ্রামে সাড়া জাগানো এই ফুল উৎসবের দ্বার উন্মোচন হবে। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। সীতাকুণ্ড ডিসি পার্কের ফুল উৎসব শুরু হবে আগামীকাল শুক্রবার। চলবে মাসব্যাপী। জেলা প্রশাসনের উদ্যোগে এই নিয়ে চতুর্থবারের মতো সীতাকুণ্ডে এই উৎসব হচ্ছে। ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই বছরও নানা বর্ণ ও ঘ্রাণের 1000 রকমের ফুলে মুখরিত থাকবে পুরো ডিসি পার্ক। সংবাদ সম্মেলনে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। চট্টগ্রামকে প্রমোট করার জন্য প্রোগ্রাম, চট্টগ্রামকে উদ্ভাসিত করার জন্য প্রোগ্রাম, চট্টগ্রামের যত ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমরা সমস্ত সাংস্কৃতিক বৈচিত্র্য এখানে তুলে ধরব। আগামীকাল ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। তবে আজ থেকে ব্যাপক দর্শনার্থী সমাগম ছিল পার্কে। এই জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তাদের পাশাপাশি দায়িত্ব পালন করবে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। আমাদের অফিসাররা সবাই সতর্ক আছে। উপজেলা প্রশাসন সীতাকুণ্ড সবাই মিলে আমরা কিন্তু এখানে নিরাপত্তার ইস্যু থেকে শুরু করে ট্রাফিক জ্যাম সব বিষয়গুলোকে আমলে নিয়ে আমরা একটা সুন্দর পরিসরে মানুষ যেন নিরিবিলি এবং আপনার হচ্ছে যে মনোরম দৃশ্যগুলো আছে সেগুলো যেন উপভোগ করতে পারে, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছে। তবে এবার ফুল উৎসব হবে আরও আকর্ষণীয়, যে কারণে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজনকারীরা। আগামীকাল মাননীয় সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় স্যার এখানে আসবেন, উদ্বোধন করবেন, মাসব্যাপী চলবে। আমাদের 200-এর মতো জনবল আমরা নিজেরা নিয়োগ করেছি যাতে এখানকার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না হয়। ইন্টারনাল নিরাপত্তা নিয়ে এর বাইরে পুলিশ এবং আনসার তো সহযোগিতা করছে। আমি আশা করছি প্রতি বছর এই ফুল উৎসব শুধু চট্টগ্রামবাসী নয়, সারা বাংলাদেশের এবং দেশ বিদেশের মানুষ এখানে আসবেন এবং এনজয় করবেন।
মাসব্যাপী ফুল উৎসবে সকাল থেকে রাত 9টা পর্যন্ত টিকিট কেটে আনন্দ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। ফুল উৎসবে আনন্দ ও বিনোদনের জন্য রয়েছে অবারিত সুযোগ সুবিধা, লেকে ভ্রমণ, শিশু কিশোরদের বিনোদনের বিশেষ ব্যবস্থা, ফুল দিয়ে সাজানো স্থাপত্য কারুকাজ, স্টল সহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। খাগড়াছড়ির গুইমারায় অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি সিপোকস। গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে স্থানীয় 2 শতাধিক শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সদস্যরা অসহায় মানুষের পাশে সবসময় আছে, ভবিষ্যতেও থাকবে। এ সময় শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিজ ইসলাম সহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সিপোকসের উদ্যোগে অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সহ সভানেত্রী। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,994.32, যা গতকালের চেয়ে শতকরা 0.13 বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,488.55, যা গতকালের চেয়ে শতকরা 0.46 বেশি। আজ 164টি কোম্পানির 18,47,087টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 12,66,88,000 টাকারও বেশি। এর মধ্যে 57টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 79টির কমেছে এবং 28টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। একের পর এক ম্যাচ হেরেই চলেছে প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী এক্সপ্রেস। টানা 6ষ্ঠ ম্যাচ পরাজয় সঙ্গী হল দলটির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে তাদের 4 উইকেট আর 1 ওভার হাতে রেখে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। লক্ষ্য ছিল 152 রানের। তানজিদ হাসান তামিম ঝড় তুলতে না পারলেও ওপেনিংয়ে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। 5 ওভারের জুটিতে তারা পায় 47 রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন মাত্র 1 রান। 35 বলে 4টি করে 4 ছক্কায় 60 রানের ইনিংস খেলেন ওয়াসিম। এরপর মুশফিকুর রহিম 18 বলে 19, ইয়াসির আলী 6 বলে 9 আর এস.এম. মেহরাব 9 বলে 8 রান করে সাজঘরে ফেরেন। তবে জয় পেতে কষ্ট হয়নি রাজশাহীর। রায়ান বার্ল 18 বলে 19 রানে অপরাজিত থাকেন। মেহেদী হাসান রানা 25 রানের বিনিময়ে নেন 3টি উইকেট। এর আগে সৌম্য সরকারের 59 ও মোহাম্মদ নবীর 35 রানে ভর করে নোয়াখালী দাঁড় করায় 5 উইকেটে 151 রান। টস হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালীর উদ্বোধনী জুটি হয় 57 রানের। 4-4-এ 28 বলে 30 রান করা শাহাদাত হোসেনকে আউট করেন রিপন মণ্ডল। এরপর 83 রানে দ্বিতীয় উইকেট হারায় নোয়াখালী। দলীয় 123 রানে তাকে ফিরিয়ে নোয়াখালীর তৃতীয় উইকেট তুলে নেন হাসান মুরাদ। 3 ছক্কা ও 1-4-এ 26 বলে 35 রান করা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বিদায়ে 18.3 ওভারে 4 উইকেট হারায় নোয়াখালী। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন 5 বলে 10 রান করে দলের স্কোর 150 স্পর্শ করান। অধিনায়ক হায়দার আলী 3 ও জাকের আলী অনিক 1 রান করে অপরাজিত ছিলেন। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ 2টি উইকেট পান রিপন আর 1টি করে উইকেট নেন বিনুরা, শান্ত ও মুরাদ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম।
আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6:35 এবং সূর্যাস্ত 5:25। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 4:46, জোয়ার বেলা 11:21। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5:24 এবং জোয়ার রাত 11:31।